হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে প্রথম অধ্যায়টি আছে আন্তর্জাতিক সম্পর্ক, মৌলিক ধারণা ও রাজনৈতিক মতবাদ। এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব বাস্তববাদ এবং আদর্শবাদের মধ্যে পার্থক্য। ঠিক আছে, রিয়েলিজম এবং আইডিয়ালিজমের মধ্যে যে পার্থক্য তা আজকে আলোচনা করব, আর তার মাধ্যমেই কিন্তু আজকে এই প্রথম অধ্যায়টি শেষ করে দেবো। ঠিক আছে, এই টপিকটি আলোচনা করলেই তোমাদের প্রথম অধ্যায় কমপ্লিট। নেক্সট আমি এই অধ্যায় থেকে সাজেশন দেবো যে কোন কোন 2 মার্কসের কোশ্চেন তোমরা পড়বে এবং কোন কোন 6 মার্কসের কোশ্চেন তোমরা পড়বে। ঠিক আছে, তাহলে ফার্স্ট এখানে দেখো যে পার্থক্যের মধ্যে আমি 6টি পয়েন্ট আলোচনা করব। ফার্স্ট হচ্ছে মূল ধারণাগত পার্থক্য। এখানে বাস্তববাদ এবং আদর্শবাদের মূল ধারণাগত পার্থক্যটা কি? মূল ধারণা বলতে এখানের মধ্যে বাস্তববাদে বলা হয় যে আন্তর্জাতিক রাজনীতির মূল ভিত্তি হচ্ছে ক্ষমতা। ঠিক আছে, একটা রাষ্ট্র সবসময় তার ক্ষমতা বাড়াতে চায়, ক্ষমতা বৃদ্ধি করতে চায় এবং নিজের জাতীয় স্বার্থকে রক্ষা করতে চায়। কিন্তু আদর্শবাদের মতে, ঠিক আছে, আদর্শবাদে দেখা হয় নৈতিক দিকটা। ঠিক আছে, নৈতিক দিক, আন্তর্জাতিক সহযোগিতা, তার মাধ্যমে কিন্তু বিশ্বের মধ্যে যে ন্যায়সঙ্গত একটা বিশ্ব ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, সেটা বলে আদর্শবাদ। নেক্সট দেখো যে মানব প্রকৃতি সম্পর্কে দৃষ্টিভঙ্গি। তাহলে এই মানব প্রকৃতি সম্পর্কে বাস্তববাদ এক কথা বলে, আদর্শবাদ আরেক কথা বলে। বাস্তববাদ বলে যে মানুষের প্রকৃতি হচ্ছে, মানুষ হচ্ছে ক্ষমতালোভী, মানুষ হচ্ছে স্বার্থপর। তার জন্য যেহেতু একটা রাষ্ট্রকেও পরিচালনা কে করে? একজন ব্যক্তিই করে, তাই তো? একজন রাষ্ট্রের যে লিডার হয়, যেমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি একজন মানুষই, তাই না? তাহলে মানুষের যেহেতু বৈশিষ্ট্য হচ্ছে মানুষ হচ্ছে ক্ষমতালোভী, মানুষ হচ্ছে স্বার্থপর, ঠিক তেমনই একটা রাষ্ট্র কি করে? নিজের ক্ষমতা বৃদ্ধি করতে চায়, নিজের জাতীয় স্বার্থকে সংরক্ষণ আগে করতে চায়। ঠিক আছে, নৈতিকতার দিকটা দেখে না। কিন্তু আদর্শবাদে বলা হয় না, মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ, মানুষ হচ্ছে যুক্তিবাদী। ঠিক আছে, মানুষ সাহায্য সহযোগিতার মাধ্যমে বিশ্বের মধ্যে একটা কি করে তুলবে, যে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রকে সাহায্য করবে। ঠিক আছে, বোঝাপড়ার মাধ্যমে বিশ্বে একটা শান্তিপূর্ণ, ঠিক আছে, একটা ন্যায়সঙ্গত বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা যাবে। তাহলে এখানে মানুষের প্রকৃতি সম্পর্কে বাস্তববাদে একটা বলে, আদর্শবাদে তার বিপরীতটা বলে। এর জন্যই দুটা বিপরীত ধর্মী আর কি। নেক্সট হচ্ছে রাষ্ট্রের লক্ষ্য। তাহলে বাস্তববাদীরা বা বাস্তববাদে বলা হয় রাষ্ট্রের লক্ষ্য হচ্ছে কি? রাষ্ট্রের লক্ষ্য হবে যে ক্ষমতা অর্জন করা, ক্ষমতা দখল করা। ঠিক আছে, বিশ্বের মধ্যে কত শক্তিশালী হওয়া যায়, ঠিক আছে, তার প্রভাব কতটা বেশি বাড়ানো যায়, এটা বাস্তববাদে বলা হয়। একটা রাষ্ট্রের প্রথম লক্ষ্যই হচ্ছে তার ক্ষমতাকে বৃদ্ধি করা, প্লাস তার যে জাতীয় স্বার্থ, ন্যাশনাল ইন্টারেস্ট, সেটাকে আগে রক্ষা করা, নেক্সট অন্য কিছু। কিন্তু আদর্শবাদে রাষ্ট্রের মূল লক্ষ্য ক্ষমতা দখল করা না, নিজের জাতীয় স্বার্থকে সংরক্ষণ করা প্রধান লক্ষ্য না। প্রধান লক্ষ্য হচ্ছে জাতীয় আর কি, আদর্শবাদে বলা হয় যে রাষ্ট্রের প্রধান লক্ষ্য হচ্ছে বিশ্বের মধ্যে শান্তি স্থাপন করা, সাহায্য সহযোগিতার মাধ্যমে, একটা দেশের সঙ্গে অন্য দেশের বোঝাপড়ার মাধ্যমে, আন্তর্জাতিক আইনকে মান্য করে একটা ন্যায়সঙ্গত বিশ্ব ব্যবস্থা গড়ে তোলাই হচ্ছে প্রধান লক্ষ্য। ঠিক আছে, নেক্সট 4 নম্বর পার্থক্য হচ্ছে যুদ্ধ ও সংঘর্ষের ধারণা। তাহলে বাস্তববাদে বলা হয় যে যুদ্ধ এবং সংঘর্ষ, ঠিক আছে, এটা আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক রাজনীতির মধ্যে এটা চলতেই থাকে। অর্থাৎ বিশ্বের মধ্যে যুদ্ধ এবং সংঘর্ষ এটা একটা সাধারণ বিষয়, এটা ঘটবেই। কিসের জন্য ঘটবে? যে মানুষের প্রকৃতি হচ্ছে ক্ষমতালোভী, তাই না, স্বার্থপর। ঠিক তেমনই রাষ্ট্র হচ্ছে ক্ষমতালোভী এবং ন্যাশনাল ইন্টারেস্টকে প্রথমে দেখে, জাতীয় স্বার্থকে প্রথমে দেখে। এর জন্য বিশ্বের মধ্যে একটা রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের প্রতিযোগিতা চলবে, কার ক্ষমতা বৃদ্ধি করা যায়, নিজের স্বার্থ আর কি, নিজের যে ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থকে প্রথমে রক্ষা করবে, তারপরে অন্য দিকটা দেখবে। নৈতিক দিক বাস্তববাদে দেখা হয় না। তাহলে এটাই হচ্ছে বলা হয় যে বাস্তববাদে যে যুদ্ধ এবং সংঘর্ষ, অর্থাৎ যুদ্ধ এবং দ্বন্দ্ব, এটা বিশ্বের মধ্যে লেগেই থাকবে। কিন্তু আদর্শবাদে বলা হয় যে না, যুদ্ধ এবং সংঘর্ষকে এড়ানো যায়। ঠিক আছে, যুদ্ধ এবং সংঘর্ষ এড়ানো যায় বিশ্বের মধ্যে কীভাবে? যে আন্তর্জাতিক আইনকে মান্য করে, একটা রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের আর কি সহযোগিতামূলক আচরণের মাধ্যমে। ঠিক আছে, আদর্শবাদে বলা হয় যে না, এখানে আদর্শবাদ বলা হয় যে বিশ্বের মধ্যে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, ঠিক আছে, রাষ্ট্র কি করা উচিত। কিন্তু বাস্তববাদ রিয়েলিটি, ঠিক আছে, বাস্তবে কি ঘটছে তা তুলে ধরছে। কিন্তু আদর্শবাদ বলে না যে এটা করলে বিশ্বের মধ্যে শান্তি ন্যায় প্রতিষ্ঠা হবে। ঠিক আছে, দুটা বিপরীত। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক সংগঠনের ভূমিকা। বাস্তববাদে কিন্তু আন্তর্জাতিক সংগঠনের যে ভূমিকা, সেটাকে ধরা হয় না, সেটাকে উপেক্ষা করা হয়। যে আন্তর্জাতিক সংগঠন আন্তর্জাতিক রাজনীতির প্রধান ভিত্তি নয়,
ঠিক আছে, প্রধান কারক নয়। আন্তর্জাতিক রাজনীতির মধ্যে মূল অ্যাক্টর বা মূল কারক হচ্ছে রাষ্ট্র। বাস্তববাদের মধ্যে আন্তর্জাতিক যে সংগঠনের ভূমিকা সেটাকে ধরা হয় না, উপেক্ষা করা হয়। কিন্তু আদর্শবাদের মধ্যে কিন্তু রাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক যে সংগঠন আছে, যেমন ইউনাইটেড নেশন আছে, সম্মিলিত জাতিপুঞ্জ আছে, এই যে সংগঠন তার ভূমিকাকেও ধরা হয়। ঠিক আছে, যে এই সংগঠনগুলির মাধ্যমেও কি হয়, যে একটা রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ক ভালো হয়, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে, তার দ্বারা বিশ্বের মধ্যে ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তাহলে দুটি কিন্তু বিপরীত। ঠিক আছে, একটা বাস্তববাদ আন্তর্জাতিক সংগঠনের ভূমিকাকে উপেক্ষা করে, আর আদর্শবাদ আন্তর্জাতিক সংগঠনের ভূমিকাকে গুরুত্ব দেয়। নেক্সট লাস্ট পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক ব্যবস্থার প্রকৃতি। তাহলে বাস্তববাদে বলা হয় যে আন্তর্জাতিক ব্যবস্থার যে প্রকৃতি, আন্তর্জাতিক ব্যবস্থা পৃথিবীর মধ্যে অনেক দেশ আছে, ছোট ছোট, ঠিক আছে, প্রায় 200টির মতো দেশ আছে। ঠিক আছে, প্রায় 200টির মতো পৃথিবীতে দেশ আছে। তাহলে এই যে দেশগুলি, তাহলে এর কি কোনো বৈশ্বিক একটা কর্তৃপক্ষ আছে, যে সেই একটা কর্তৃপক্ষ বিশ্বের মধ্যে 200টির মতো দেশ আছে, তার উপরে একটা প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠান কি করবে, যেই সমস্ত বিশ্বের যে 200টি দেশ আছে তাদেরকে নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, যদি একটা রাষ্ট্র কোনো আইন লঙ্ঘন করে তাহলে সেই রাষ্ট্রকে শাস্তি প্রদান করা হবে, এমন কি কোনো আইন আছে বা এমন কোনো কর্তৃপক্ষ আছে? যেমন একটা রাষ্ট্রের মধ্যে যদি সেই রাষ্ট্রের নাগরিক আইন শৃঙ্খলা ভঙ্গ করে, তার জন্য রাষ্ট্রের যে সরকার আছে সে যে আইন প্রণয়ন করেছে তার দ্বারা শাস্তি প্রদান করা হবে সেই নাগরিককে। কিন্তু একটা রাষ্ট্র যদি কোনো ভুল করে, একটা রাষ্ট্র যদি অন্য রাষ্ট্রের উপর আক্রমণ চালিয়ে দেয়, ঠিক আছে, অনৈতিক যদি কোনো কাজ করে, ঠিক আছে, অন্যায় যদি করে, তাহলেই কোনো আর কি বৈশ্বিক স্তরে বিশ্বে একটা কোনো কর্তৃপক্ষ আছে যেই কর্তৃপক্ষ এই বিশ্বকে নিয়ন্ত্রণ করছে? তা তো নেই। তাহলে এর জন্য বলা হয় বাস্তববাদে যে বিশ্বের মধ্যে একটা পরিস্থিতি, আন্তর্জাতিক ক্ষেত্রে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। অরাজক অর্থাৎ বিশ্বের মধ্যে কোনো সর্বোচ্চ কর্তৃপক্ষ নেই যেই কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করবে। আর আদর্শবাদে বলা হয় যে বিশ্বের মধ্যে আর কি সাহায্য সহযোগিতার মাধ্যমে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রকে সাহায্য সহযোগিতার মাধ্যমে, এবং আন্তর্জাতিক যে আইন আছে, যেমন সম্মিলিত জাতিপুঞ্জ আছে বিশ্বের মধ্যে, যার মধ্যে বর্তমানে কতগুলি রাষ্ট্র আছে তোমরা জানো, যে ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, তোমরা 3rd সেমিস্টারে পড়েছিলে। তাহলে এটার মধ্যে 193টা দেশ আছে, তাই না? প্রায় 200টির কাছাকাছি। তাহলে এই 193টি দেশ আছে। তাহলে ইউএনও অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ যে আইন কানুন প্রণয়ন করবে, এর যে কতগুলি সংস্থা আছে, তাহলে সেটা কিন্তু যাতে সেগুলি সবগুলি রাষ্ট্র যদি মেনে চলে, তার দ্বারা কি হবে, যে বিশ্বের মধ্যে আর কি শান্তি ন্যায় প্রতিষ্ঠা হবে এবং একটা আর কি ন্যায়সঙ্গত বিশ্ব গড়ে তোলা সম্ভব হবে, এটা আদর্শবাদের মতে। ঠিক আছে, তাহলে আশা করছি সমস্তটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে প্রথম অধ্যায়টি তোমাদের কমপ্লিট। নেক্সট ক্লাসে তোমাদের সাজেশন দিয়ে দেব প্রথম অধ্যায় থেকে, এবং তারপরে থেকে তোমাদের দ্বিতীয় যে অধ্যায়টি আছে, ঠিক আছে, প্রধান আঞ্চলিক সংগঠন বা মুখ্য আঞ্চলিক সংগঠন যেটাই বলো, সেই অধ্যায়টি আমি শুরু করে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।